পৃথিবীর সবচেয়ে অদ্ভুত টিয়া পাখিগুলোর মধ্যে কাকাপো অন্যতম। ১০০ জনের মধ্যে ৯০ জনই জানে না এই পাখি সম্পর্কে। এই পাখি উড়তে পারে না, ওজন প্রায় ৪ কেজি পর্যন্ত হয় এবং এর শরীর থেকে বুনো মধু ও গাছের রজনের মতো একটি বিশেষ গন্ধ বের হয়। কিন্তু এই অদ্ভুত বৈশিষ্ট্যই একসময় এটিকে পৃথিবীর সবচেয়ে বিপন্ন পাখিগুলোর একটি বানিয়ে দিয়েছে। এটাকে বিশ্বের অন্যতম দামি পাখি হিসেবে ধরা হয়। মাত্র কয়েক দশক আগেও পুরো পৃথিবীতে মাত্র ৫১টি কাকাপো টিয়া বেঁচে ছিল। তখন নিউজিল্যান্ড সরকার ইতিহাসে প্রথমবারের মতো সব কাকাপোকে হেলিকপ্টারে করে দূরবর্তী একটি দ্বীপে নিয়ে আসে, যেখানে কোনো শিকারী ছিল না। দ্বীপগুলোকে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন রাখা হয় এবং সেখানে নেওয়া প্রতিটি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা বাধ্যতামূলক ছিল। প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন নিরাপদ পরিবেশ ও পর্যাপ্ত কৃত্রিম খাবার পেলে কাকাপো দ্রুত বংশবৃদ্ধি করবে, কিন্তু বাস্তবে ঠিক উল্টো ঘটনা ঘটল। কয়েক বছরের মধ্যে অসংখ্য বাচ্চা বানানোর চেষ্টা হলেও মাত্র ৩টি ছানা বেঁচে থাকতে সক্ষম হয়। প্রথমে দেখা গেল ইঁদুর ডিম নষ্ট করছে। এরপর সেই দ্বীপ থেকে ইঁদুর সম্পূর্ণ নির্মূল করা হয় এবং বাচ্চাগুলোকে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়। কিন্তু সব শিকারী দূর হয়ে যাওয়ার পরও কাকাপো ডিম পাড়া প্রায় বন্ধ করে দেয়। সুস্থ, মোটা ও পুষ্টিকর খাবার খেলেও পুরুষ ও মহিলা কাকাপো জোড়া বাঁধতে চাইছিল না। কাকাপোর পৃথিবীর সবচেয়ে ভারী টিয়া পাখি ভেবে নিউজিল্যান্ডে এগুলোকে শিকার করার জন্য মাটিতে চলা কোনো প্রাণী ছিল না। তাই কাকাপোর একমাত্র শত্রু ছিল আকাশের শিকারী পাখি। এ কারণে বিপদ দেখলে পালানোর বদলে একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে থাকার অভ্যাস গড়ে ওঠে। এর সবুজ পালক শ্যাওলা ও গাছপালার মধ্যে সহজে লুকিয়ে যেত। কিন্তু পরে মানুষ নিউজিল্যান্ডে নিয়ে এলে পুরো পরিবেশ বদলে যায়। গন্ধ শুকে শিকার করা প্রাণীদের কাছে কাকাপোর মধুর মতো গন্ধ এবং স্থির হয়ে থাকার অভ্যাস তাকে সবচেয়ে সহজ শিকারে পরিণত করে। একসময় বিজ্ঞানীরা প্রায় নিশ্চিত হয়েছিলেন যে কাকাপো বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু বহু বছর পর দুর্গম এক দ্বীপে ১৮টি কাকাপো পাওয়া যায়। পরে জানা যায় সবগুলোই পুরুষ। কয়েক বছর পর স্টুয়ার্ট নামক দ্বীপে স্ত্রী কাকাপোর একটি ছোট দল খুঁজে পাওয়া গেলেও তারা অন্য বন্য বিড়ালের আক্রমণে দ্রুত মারা যাচ্ছিল। তখন সিদ্ধান্ত নেওয়া হয় জীবিত থাকা প্রতিটি কাকাপোকে নিরাপদ দ্বীপে সরিয়ে নেওয়া হবে। বহু বছর গবেষণার পর বিজ্ঞানীরা বুঝতে পারেন কাকাপোর প্রজনন সম্পূর্ণভাবে রিমু নামক গাছের ফলের উপর নির্ভর করে। ২০১৫ সালের গবেষণায় জানা যায় রিমু ফলে প্রচুর ক্যালসিয়াম ও বিশেষ করে ভিটামিন ডি3 রয়েছে। আগে ধারণা করা হতো ভিটামিন ডি3 শুধু প্রাণীর শরীরেই তৈরি হয়, কিন্তু রিমু গাছও এটি তৈরি করতে পারে। স্ত্রী কাকাপো যদি পর্যাপ্ত রিমু ফল না পায় তাহলে তার শরীর ডিমের খোলস তৈরি করতেই চায় না। তাই যত উন্নত কৃত্রিম খাবার দেওয়া হোক না কেন, রিমু ফল ছাড়া তারা বাসা বানায় না। এরপর কোডফিশ দ্বীপে প্রচুর রিমু ফল ধরে। তখন বিজ্ঞানীরা স্ত্রী কাকাপোকে অতিরিক্ত পুষ্টিকর খাবার দেন যাতে তারা বেশি ডিম পাড়ে। এরপর সত্যি অনেক ছানা জন্ম হয়, কিন্তু দেখা গেল প্রায় ৭০% ছানাই পুরুষ। আগে থেকেই স্ত্রী পাখির সংখ্যা কম ছিল, ফলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। পুরুষ কাকাপো স্ত্রীদের তুলনায় ৩০-৪০% বড় এবং তাদের বড় করতে বেশি শক্তি লাগে। যখন মা পাখি বুঝতে পারে যে খাবারের অভাব নেই, তখন তার শরীর বেশি পুরুষ ছানা উৎপাদনের দিকে ঝুঁকে যায়। এরপর বিজ্ঞানীরা খাবারের পরিমাণ কমিয়ে এমনভাবে নিয়ন্ত্রণ করেন যাতে স্ত্রী পাখি সুস্থ থাকে কিন্তু অতিরিক্ত মোটা না হয়। এই পরিবর্তনের পরই ছেলে ও মেয়ে ছানার অনুপাত আবার প্রায় ৫০-৫০% হয়ে যায়। পরবর্তী বছরগুলোতে কাকাপোর সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। একসময় সংখ্যা ১০০ এবং পরে ১৫০ অতিক্রম করে। রিমু ফল না ধরলে প্রজনন থেমে থাকতো, আর ফল ধরলে আবার নতুন ছানা জন্ম হতো। কাকাপোর একটি ডিমকে হীরার চেয়েও মূল্যবান ধরা হয়। স্ত্রী পাখি ডিম পাড়ার পর সেটি ইনকিউবেটরে নিয়ে যাওয়া হয় এবং বাসায় 3D প্রিন্ট করা নকল ডিম রাখা হয়। বিখ্যাত ওয়েটা ওয়ার্কশপ এই ডিম তৈরি করে। ডিমের ভেতর ছোট স্পিকারও থাকে, যা ডিম ফাটার সময় ছানার শব্দ বাজিয়ে মা পাখিকে স্বাভাবিক আচরণে সাহায্য করে। এর ফলে মা পাখি দ্রুত শক্তি ফিরে পায় এবং ভালো রিমু মৌসুমে দ্বিতীয়বারও ডিম দিতে পারে। ২০১৯ সালে ৩০টি স্ত্রী কাকাপো দ্বিতীয়বার বাসা বানায় এবং সেই বছর রেকর্ড ৭৩টি সুস্থ ছানা বাসা ছেড়ে বের হয়। কোডফিশ দ্বীপে অ্যাসপারজিলোসিস নামে ছত্রাকজনিত রোগ ছড়িয়ে পড়ে। ২১টি কাকাপো আক্রান্ত হয় এবং ৯টি মারা যায়। জরুরি চিকিৎসার জন্য ৫১টি কাকাপোকে মূল ভূখণ্ডে ফিরিয়ে আনা হয়। এরপর রোগের ঝুঁকি কমাতে ২০২৩ সালে ২০টি পুরুষ কাকাপোকে নিরাপদ মূল ভূখণ্ডে নেওয়া হয়, কিন্তু তারা প্রায় ২ মিটার উঁচু ধাতব বেড়া টপকে পালিয়ে যায়। পরে তাদের আবার ধরে এনে বেড়ার নকশা পরিবর্তন করতে হয়। প্রতি বছর কয়েক শত মিলিয়ন ডলার ব্যয় করা হয় এসব প্রাণী বাঁচিয়ে রাখতে। বিজ্ঞানীরা কোনো প্রাণী বিলুপ্ত করতে চান না,